আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে অলরেডি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আমরা তোমাদের আইসিটির চ্যাপ্টার 4 যেটা আছে এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ কোডগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ ট্যাগগুলো নিয়ে পড়বো, কোন বিষয়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোন ট্যাগগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেরি না করে সব বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও আজকের ক্লাসটাতে, আমরা সবাই মিলে আজকে ক্লাসটা করি। আর হচ্ছে এইচটিএমএল এর যে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো রয়েছে যেটা আসলে বোঝার সেটা আমরা বুঝে নিই। আর এছাড়া যে বিষয়গুলো রয়েছে, ফর এক্সাম্পল তোমার ওয়েব স্ট্রাকচার, তারপর ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলো আসলে তোমরা নিজেরাও পড়ে নিতে পারো, বাট ট্যাগ যে জিনিসগুলো এগুলো আসলে বুঝিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। সো সেই বিষয়গুলো আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি বলবো যে সবাই ক্লাসে জয়েন করো। আমি দেখতে পাচ্ছি আক্তারিনা আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আক্তারিনা? তাসলিমা তানহা আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়েলকাম। সাকিব ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর ক্লাসে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করে দাও, আর ক্লাসে অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে? ক্লাসটা ভালো লাগলে, ভাইকে ভালো লাগলে, ক্লাস আমার পড়া বুঝতে পারলে আমাকে একটা লাইক বা হচ্ছে কি বলে, এখানে অনেকগুলো রিয়েকশন আছে, যে কোনো একটা রিয়েকশন দিয়ে দাও আর কি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আরমিন আমাদের সাথে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরমিন, তুমি কেমন আছো? আবু সাইদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, নিলয়কে দেখতে পাচ্ছি, অর্পা আছে আমাদের সাথে, দেন ঈশান আমাদের সাথে আছে। আচ্ছা, রাত পহলে ইংলিশ এক্সাম আইসিটি ক্লাস করতে চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ আরমিন ফর ইউর কাইন্ড জয়েন ইন আওয়ার ক্লাস। ওকে। আচ্ছা অর্পা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো অর্পা? তোমাদের এক্সাম কবে? আচ্ছা আক্তারিনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আচ্ছা, আমরা আরো কিছু শিক্ষার্থীকে যুক্ত করি ক্লাসে, দেন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। এইচটিএমএল এর খুঁটিনাটি বিষয়গুলো আজকে জানবো। ক্লাসটা সবাই একটু শেয়ার মেনশন করে দাও। আর আজকে মোস্ট প্রবাবলি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। যারা সব থেকে বেশি ক্লাসটা শেয়ার মেনশন করবা, সব থেকে বেশি যারা শেয়ার করবা, মেনশন করবা, সেটা স্ক্রিনশট নিবা, নিয়ে আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিবা। তোমাদেরকে একটা গিফট দিয়ে দেওয়া হবে। ওকে, কি দিয়ে দেওয়া হবে এটা আমি পরে আলোচনা করছি। তো চলো আজকে আসলে কি পড়বো আমরা। আজকে আমরা হচ্ছে বলতে পারো এইচটিএমএল এর একটা মেগা ক্লাস হবে। এইচটিএমএল এর খুঁটিনাটি বিষয়গুলো আমরা পড়বো, বিশেষ করে এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করবো। ওকে, এইচটিএমএল ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এই ট্যাগ গুলো আজকে চেনার চেষ্টা করব। আর যে ট্যাগ গুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, যেগুলো থেকে প্রশ্ন আসে আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি কোনগুলো থেকে প্রশ্ন আসে। দেখো, ফরম্যাটিং ট্যাগ থেকে প্রশ্ন আসে, ফরম্যাটিং। ওকে, এখন আসলে এই ফরম্যাটিং ট্যাগের ভেতরে কি কি আছে। ফরম্যাটিং ট্যাগের ভেতরে তুমি দেখবা যে আলাদা এখানে করা আছে, যে হেডিং ট্যাগের কথা বলা আছে এখানে। হেডিং ট্যাগ আছে, হেডিং, তারপরে হচ্ছে তোমার প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, প্যারাগ্রাফ ট্যাগ এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগের অন্তর্ভুক্ত। হেডিং, প্যারাগ্রাফ, তারপর তোমার হচ্ছে বোল্ড, ইটালিক, ওকে, আন্ডারলাইন, এই বিষয়গুলো আর কি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ইটালিক, দেন তোমার রয়েছে আন্ডারলাইন, আন্ডারলাইন, তারপর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এগুলো মোটামুটি যারা 26 ব্যাচের সবাই মোটামুটি জানো এগুলা, যে ফরম্যাটিং ট্যাগের ভেতরে থাকে হেডিং, প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। সো এই ফরম্যাটিং ট্যাগটা একটু আমাদের ভালো করে শিখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। এরপরে এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলা, যেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু জানবো। তবে ফরম্যাটিং ট্যাগে অনেক বিষয় আছে, খুঁটিনাটি অল্প অল্প করে দেখবো। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলা দেখো, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমার রয়েছে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইপার লিঙ্ক। তারপরে তোমার রয়েছে হচ্ছে কি বলে এটাকে, লিস্ট ট্যাগ। ওকে, লিস্ট ট্যাগ এটাও খুব ইম্পর্টেন্ট। এই লিস্ট ট্যাগটাও খুব ইম্পর্টেন্ট আর মহা গুরুত্বপূর্ণ, যেটা থেকে 100% প্রশ্ন আসেই, যেটা থেকে 100% 99.99% ক্ষেত্রে প্রশ্ন আসে, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। ওকে, টেবিল ট্যাগ। তো আজকের এই সবগুলা ট্যাগ নিয়ে একদম বিস্তর ধারণা পেতে হলে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি যেটা বলেছি, দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো। যেটা অ্যানাউন্স করেছিলাম সেটা হচ্ছে সব থেকে বেশি যারা শেয়ার করবা, ক্লাসটা মেনশন করে দিবা, একটা স্ক্রিনশট নিবা, আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিবা। তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে, সেই গিফট আমরা পাঠিয়ে দিব, সেটা অবশ্যই একটু পরে জানাচ্ছি। ওকে, তো আগে আমরা একটু ক্লাসে পড়াশোনায় মনোযোগী হই, ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করো, দেন আমরা এটা জানাচ্ছি আমরা কি করতেছি। আচ্ছা, আমরা আজকে এইচটিএমএল কি পড়বো, ট্যাগ পড়বো। সবার আগে শুরু করব 1 নম্বরে বিসমিল্লাতে শুরু করব, ফরম্যাটিং ট্যাগ। এটা দিয়ে মেইনলি ট্যাগ পড়া আমাদের শুরু হবে।
তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ট্যাগ গুলা, তোমরা যদি এই ট্যাগ গুলো একটু পড়ে যাও, এগুলা থেকে 100% তুমি কমন পাবা। এই ট্যাগ গুলোর বাইরে তোমাদের আর কোনো ট্যাগ নাই, ঠিক আছে? তোমাদের মূলত এই কয়েকটা 4-5টা জিনিসই পড়ানো হয়েছে HTML এ: ইমেজ ট্যাগ, হাইপার লিঙ্ক, লিস্ট ট্যাগ, আর হচ্ছে টেবিল ট্যাগ। ওকে, তাহলে চলো আস্তে আস্তে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করি। প্রথমে যেটা আছে হেডিং ট্যাগ, দেখাচ্ছি এটা কি। এরপরে প্যারাগ্রাফ ট্যাগ, এই যে ফরম্যাটিং ট্যাগের ভেতরে এগুলো পড়তেছে। ওকে, আর ফরম্যাটিং ট্যাগ গুলো কি কি আছে যে বলছিলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। ওকে, তো এখন আসো এই যে হেডিং ট্যাগ কয়টি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, এটা থেকে প্রায়ই কোশ্চেন এমসিকিউ তে আসে যে হেডিং ট্যাগ তোমার কয়টি। সো ভালো করে পড়তে হবে। দেখো, হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। হেডিং ট্যাগ 6 ধরনের, একটু শিখে নাও। হেডিং ট্যাগ কয় ধরনের? হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। এই যে H1 থেকে শুরু হবে H6 পর্যন্ত। ওকে, H1, H2, H3, H4, H5 এবং H6। এখন দেখো, HTML এর ট্যাগের একটা ব্যাপার আছে। ধরো এই H1 একটা হেডিং ট্যাগ, এই যে এটা হচ্ছে ট্যাগের ওপেনিং, এটা হচ্ছে ওপেন, আর এই যে এই বিষয়টা হচ্ছে ক্লোজ। এটা মোটামুটি আমরা সবাই জানি ট্যাগের ওপেনিং কোনটা, ক্লোজিং কোনটা। তো যেই ট্যাগের ওপেন এবং ক্লোজ এই দুইটাই রয়েছে, তাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। আর যেই ট্যাগের শুধু ওপেনিং আছে, ক্লোজ নাই, ওটাকে আমরা বলি কি, এমটি ট্যাগ। তাহলে HTML ট্যাগ দুই প্রকার, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। যাই হোক, এটা বিষয় না, আজকে আমাদের ট্যাগ গুলা শেখার বিষয়। চলো আমরা একটু দেখি। তাহলে এই হেডিং ট্যাগটা একটু দেখি কিরকম। HTML বেসিক্যালি এখানে HTML, তারপরে হ্যাঁ টাইটেল থাকে, এগুলো আমরা আপাতত দেই নাই। দেখো H1 ট্যাগ যেটা এখানে, এই H1 ট্যাগ এখানে ইউজ করেছে, এই লেখাটা H1 ট্যাগের ভেতরে ওরা ইউজ করেছে। H1 হচ্ছে সব থেকে বড় লেখা দেখানোর জন্য, একদম বোল্ড করে সব থেকে বড় যে লেখাটা দেখাবে, লেখার সাইজ অনেক বিশাল হবে, এটা হচ্ছে H1 ট্যাগ। তাহলে H6 ট্যাগ কোনটা? H6 হেডিং ট্যাগ যেটা, এইটা H6 এর ভেতরে যদি তুমি কোনো লেখা লিখো, যে কোনো লেখা লিখো, সেই লেখাটা অনেক বেশি ছোট হবে। তাহলে H1 সব থেকে বড়, H6 সব থেকে ছোট, এরপরে H2, H3, H4, H5, মানে H1 থেকে আস্তে আস্তে ছোট হবে। তুমি যদি একটু মাঝারি আকৃতির লেখা লিখতে চাও, তাহলে H4 এর ভিতরে লিখতে পারো বা H3 এর ভিতরে লিখতে পারো, তখন তোমার এটা আউটপুটটা এরকম দেখাবে। তাহলে এটা হচ্ছে তোমার HTML এর ইনপুট ছিল। তুমি এই কথাগুলো H1 থেকে H6 এর ভিতরে লিখছো, আর এই জায়গায় তুমি এই আউটপুট গুলা পেয়েছো। তাহলে এই হেডিং ট্যাগ যেটা, সেটা কি আমরা ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করি তো, হেডিং ট্যাগ কি, আমরা কি ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? আমরা যারা ক্লাসে এখন জয়েন করেছি, সবাই একটু ক্লাসটা সবার সাথে শেয়ার করে দেই, ক্লাসটাতে একটা রিয়াকশন দিয়ে দেই, ক্লাসে একটু রিয়াক্ট দেই। আর যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, সব থেকে বেশি যারা শেয়ার মেনশন করবা, ঠিক আছে, বেশি শেয়ার মেনশন একটু বলে দেই, শেয়ার এবং মেনশন যারা করবা সব থেকে বেশি, তাদেরকে আমরা আগামী 5 মিনিটের মধ্যে কি করতেছি, 5 মিনিটের মধ্যে তোমাদেরকে মোবাইল রিচার্জ দেওয়া হবে। ওকে, আমরা মোবাইল রিচার্জ দিয়ে দিব তোমাদেরকে। সো একটু শেয়ার মেনশন করো, ক্লাসটা একটু শেয়ার মেনশন করো, ক্লাসটা শেয়ার মেনশন করে এটার স্ক্রিনশট নাও। সব থেকে বেশি যারা শেয়ার মেনশন করবা মনে হয়েছে, এটার স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে দিয়ে দাও, আমরা হচ্ছে তোমাদের একটা মোবাইল রিচার্জের ব্যবস্থা করে দিব। ওকে, তো এখন আসো, আমরা শিখলাম, এখন এটা একটু আমরা বলি যে হেডিং ট্যাগটা আমরা ক্লিয়ার কিনা। তাহলে দেখো, ওয়েব পেজে কন্টেন্ট, মানে এই কোড, এই যেখানে একটা কোড লিখছে, এই কোডটার আউটপুট হচ্ছে এখানে। ওকে, তো এখানে দেখো H1 ইউজ করেছে, তো এই জন্য এটার আউটপুট কিন্তু এরকম বিশাল পাওয়া গেছে। ওকে, তো যাই হোক, আমরা হেডিং ট্যাগটা বুঝতে পারছি কিনা, আমরা একটু, এত কিছু আমার দরকার নাই, হেডিং ট্যাগটা আমি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি সবাই, তাহলে আমরা নেক্সট ট্যাগে চলে যাব। হেডিং ট্যাগ ক্লিয়ার কিনা? আচ্ছা, মাহিয়া মারজান অর্পা বলেছে ক্লিয়ার। আর কি কেউ ক্লিয়ার না? একটু কমেন্ট করো দ্রুত, হেডিং ট্যাগ আমরা ক্লিয়ার কিনা। আমরা যদি হেডিং ট্যাগ ক্লিয়ার থাকি, তাহলে আমি নেক্সট ট্যাগ পড়ানোতে চলে যাব। একটু সবাই একটু আমরা কমেন্ট করি যে আমরা হেডিং ট্যাগটা বুঝতে পেরেছি কিনা। হেডিং ট্যাগ যদি বুঝতে পারি, আমরা চলে যাব যে প্যারাগ্রাফ ট্যাগটা আসলে কি। ওকে, একটু সবাই কমেন্ট করি। ওকে, তো নিলয় ক্লিয়ার, আচ্ছা অর্পা ক্লিয়ার। ওকে, নিলয়, অর্পা তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকো। আর নিলয়, অর্পা মোস্ট প্রবলি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে পারো কমেন্টে, যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে জুমে, আমরা কিভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। এটা একটু সবার সাথে তোমরা চাইলে শেয়ার করতে পারো। ওকে, এই যে সাকিবও আছে, আমি দেখতে পাচ্ছি সাকিব ইসলাম রয়েছে। ক্লাসটা শেষ পর্যন্ত করো, তোমাদের অনেক সুবিধা হবে, আমার পরবর্তীতে তোমাদের পড়াইতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তোমরা সবকিছু আরো ইজিতে ধরতে পারবা। সো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো আর কি। ওকে, এখন আসো যে প্যারাগ্রাফ ট্যাগ।
প্যারাগ্রাফ ট্যাগ কি এটাকে পড়তে হবে, ঠিক আছে? ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে ওয়েব পেজে কোনো তথ্য তুমি যদি প্যারাগ্রাফ আকারে দেখাইতে চাও তখন তুমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবা। এখন এইভাবে দেখলে তো আমি বুঝবো না, এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। দেখো এটা একটা প্যারাগ্রাফ, দেখো এখানে একটা লাইন লিখছে, আবার এখানে একটা লাইন লিখছে, আবার এখানে একটা লাইন লিখছে, এখানে একটা লাইন লিখছে, কিন্তু খেয়াল করো এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এতগুলা লেখা লিখছে, এখন আউটপুটটা কি তাহলে এরকম লাইন ভেঙে ভেঙে আসবে? না, প্রত্যেকটা এরকম একটা প্যারাগ্রাফ আকারে আসবে, আউটপুটটা এরকম একটা প্যারাগ্রাফ আকারে আসবে, পুরো একটা প্যারাগ্রাফ আকারে আসবে। তাহলে দেখো এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লাইনগুলো ভেঙে ভেঙে লিখছে, এখানে লাইনগুলো এখানে স্পেস দিয়ে দিয়ে ভেঙে ভেঙে লিখছে। এটা হচ্ছে তোমার ট্যাগের ইনপুট। তুমি এই যে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছো, এই যেখানে আসি, এই যে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করছি, এই প্যারাগ্রাফ ট্যাগ এই লেখাটার পুরা লেখাটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ইউজ করেছি, এই জন্য আমি আউটপুটটা কি পেয়েছি? এই যে দেখো, এই যে হচ্ছে প্যারাটা পুরো একটা প্যারাগ্রাফের মতো আসছে, টোটালি একটা প্যারাগ্রাফের মতো আউটপুট আমরা পেয়েছি। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ আমরা বুঝতে পেরেছি, আরো বিষয় আমাদের শিখতে হবে, সো আমরা একটু দ্রুত রেসপন্স করব। তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ কি বুঝতে পেরেছি, একটু কমেন্ট করি। প্যারাগ্রাফ ট্যাগটা কি বুঝতে পেরেছি কিনা আমরা? প্যারাগ্রাফ ট্যাগটা বুঝতে পেরেছি কিনা একটু সবাই কমেন্ট করি যে প্যারাগ্রাফ ট্যাগটা বুঝতে পেরেছি কিনা। এই যে লেখাগুলো এলোমেলো ছিল, এই এলোমেলো লেখাকে আমি প্যারাগ্রাফ যে ট্যাগ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ এটার ভিতরে আমি লিখেছি। এই যে এখানে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফের ভেতরে আমি লিখছি, দেখছো এখানে পি আর এখানে পি, এটার ভিতরে লেখার ফলে, এই যে এটার ভিতরে এই লেখাটা লেখার ফলে আমার যে সুবিধাটা হয়েছে, আমি পুরো একটা প্যারাগ্রাফের ভিতরে আউটপুট পাইছি, একটা প্যারাগ্রাফের মতো আউটপুট পাইছি। এটা আমরা ক্লিয়ার কিনা? এটা আমরা একটু কমেন্ট করি, এটা আমরা ক্লিয়ার কিনা? ওকে, সাকিব কমেন্ট করছে, আরবিন ক্লিয়ার, আচ্ছা আক্তারিনা ক্লিয়ার, নিলয় ক্লিয়ার। আচ্ছা স্যার আরেকবার বুঝাই দিব। আচ্ছা আচ্ছা নিলয়ের জন্য একটা আরেকবার বলি। দেখো দেখো নিলয়, ধরো তুমি একটা কথা লিখলা, একটা প্যারাগ্রাফ লিখবা, যেমন দিস ইজ মাই আইসিটি বুক, ধরো, তারপরে এই যে দিস ইজ মাই আইসিটি বুক, ধরো তুমি এটা একটা প্যারাগ্রাফের ভিতরে লিখবা, ঠিক আছে? এটা প্যারাগ্রাফের ভিতরে যদি লেখো, এটা পুরো প্যারা আকারে আসবে। যেমন তারপর একটা লেখা লিখি, মাই নেম ইজ, ধরো ফাহিম, তারপরে আই রিড এ বুক। দেখো নিলয়, আমি কি করছি যে এখানে একটা লাইন লিখছি, এখানে ধরো এটা ফুল স্টপ, এটা হচ্ছে ফুল স্টপ, এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, এলোমেলো লাইন লিখছি। কিন্তু আমি যদি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লাইনগুলো লিখি তাহলে কি হবে? এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি লিখি তাহলে আউটপুটটা এরকম এলোমেলো ভাবে আসবে না, আউটপুটটা কি হবে? একসাথে আসবে, একদম একটা প্যারাগ্রাফ আকারে আসবে। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই আইসিটি বুক, আই রিড মাই বুক, তারপরে আই রিড এ বুক। তাহলে দেখো কি হয়েছে, এলোমেলো ছিল, এইগুলো একটা প্যারার মতো চলে আসছে, একটা প্যারার ভেতরে চলে আসছে। এই প্যারাগ্রাফ ট্যাগের ফলে প্যারাগ্রাফ ট্যাগ যখন লিখবা পুরো একটা প্যারা আকারে আসবে, প্যারা হয়ে যাবে। বলি না যে তুমি একটা প্যারা প্যারা করে লিখো, এই যে একটা প্যারা, এই যে এটা একটা প্যারা, ধরো এই এরকম প্যারা হবে কখন? তুমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো তখন এরকম একটা প্যারা হয়ে যাবে। আশা করি নিলয় তুমি বুঝতে পারছো। ওকে, আশা করি যে নিলয় বুঝতে পেরেছো। এখন আসলে লাইন ব্রেক, যেটাকে আমরা বিআর ট্যাগ বলি। এই বিআর ট্যাগটা শিখে রাখো, একটা এমটি ট্যাগ, একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে এই ট্যাগের শুরু আছে শেষ নাই, একটা এমটি ট্যাগ, ঠিক আছে? এটা একটা এমটি ট্যাগ। নিলয় এর আগে বুঝতে পেরেছি, প্যারাগ্রাফ ট্যাগটা কি বুঝতে পেরেছি নিলয়? একটু কমেন্ট করো। ওকে ক্লিয়ার। আচ্ছা, এখানে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, এখানে মোটামুটি তোমাদের এইচটিএমএল এর যে ট্যাগের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সবাই। তাহলে বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ, কারণ এই যে বিআর এর ধরো শুরু আছে কিন্তু বিআর এর এরকম কোনো শেষ নাই, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, এই যে এরকম নাই, বিআর ট্যাগের এটা নাই। কিন্তু যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, আমরা যে প্যারাগ্রাফ ট্যাগ লিখেছি এখানে কিন্তু শুরু ছিল শেষ ছিল। প্যারাগ্রাফ ট্যাগের কি ছিল বলতো? এই যে পি দিয়ে শুরু করেছো, ভিতরে কথা লিখছো, দেন পি শেষ করছো। কিন্তু এই বিআর ট্যাগের শুধু শুরু আছে, এটা কোনো শেষ নাই, এই জন্য এটা একটা এমটি ট্যাগ। বুঝতে পেরেছি? তো বিআর ট্যাগ হচ্ছে একটা লাইনের মাঝখানে পরবর্তী লাইনে যাওয়া, স্পেস দেওয়া, ঠিক আছে? এটা আমরা একটু
এর মাধ্যমে বুঝি। দেখো দিস ইজ, এই দিস ইজ কথাটার পর এই বিআর ট্যাগ ইউজ করা হয়েছে, এই জন্য দিস ইজ এর পরের যে লেখাগুলা এটা পরের লাইনে চলে আসছে। এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের পরে আবার একটা বিআর ট্যাগ ইউজ করা হয়েছে, তাহলে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই এই লেখাটা দিস ইজ এর পরে এ প্যারাগ্রাফ লেখাটা নিচের লাইনে চলে গেছে। সেম ভাবে এই এ প্যারাগ্রাফের পরে আবার একটা বিআর ট্যাগ ইউজ করা হয়েছে, যার ফলে এই যে শেষের লেখাটা এর পরের লাইনে চলে আসছে। তাহলে আমরা এই বিআর ট্যাগের ব্যবহার বুঝেছি। বিআর একটা এমটি ট্যাগ, এবং এই ট্যাগের ব্যবহারটা কি বুঝেছি একটু কমেন্ট করি। আচ্ছা, সুমাইয়া আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। আরমান আমাদের সাথে যুক্ত আছে, নাজমুল হাসান আমাদের সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদের ফ্রেন্ডের এইচটিএমএল ট্যাগ নিয়ে সমস্যা আছে, সামনে ধরো পরীক্ষা, ট্যাগটা ক্লিয়ার না, আজকে আমি বেসিক থেকে পড়াচ্ছি এইচটিএমএল ট্যাগ নিয়ে। সো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো, সবাই মোটামুটি ফ্রিতে বিষয়গুলো বুঝে নিতে পারবে। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। ওকে, তাহলে আমি একটু বলি যে এই এইচটিএমএল এর যে এই ট্যাগের ব্যাপারটা, এই বিআর ট্যাগের আসলে কাজটা কি, এটা কি আমরা বুঝতে পারছি? একটু সবাই কমেন্ট করি, তাহলে আমি নেক্সট চলে যাব। তোমাদের পুরো এইচটিএমএল যত ট্যাগের যত বিষয় আছে সবগুলা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। সো একটু দ্রুত রেসপন্স করতে হবে। এটা যদি আমরা বুঝে থাকি, আমি নেক্সট ট্যাগে চলে যাব। আচ্ছা, নুসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নুসরাত? আচ্ছা, জান্নাত নিপু বুঝতে পেরেছে, সুমাইয়া ওকে, আমিনুল বুঝতে পেরেছে, সবাই একটু কমেন্ট করো, আমি তাহলে মনে করবো যে সবার হয়ে গেছে। আচ্ছা, এই প্রি এটা দরকার নাই, এই ট্যাগের দরকার নাই, স্টাইল আপাতত কিছু দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, ফন্ট ট্যাগ আপাতত দরকার নাই। এই যে ফরম্যাটিং ট্যাগ, এই ফরম্যাটিং ট্যাগ গুলা কি কি, কোনটা পড়তে হবে এটা একটু তোমাদের দেখাই দিব আমি, ঠিক আছে? দেখো, এই স্মল ট্যাগের কাজ হচ্ছে একটা টেক্সটকে পার্শ্ববর্তী টেক্সটের চেয়ে ছোট করে দেখানো। ধরো তুমি একটা কথা লিখছো, এই যে আইসিটি কথাটা লিখছো, এরপরে ধরো তুমি স্মল ট্যাগটা ইউজ করবা, এই স্মল ট্যাগ ইউজ করবা। স্মল ট্যাগ যদি ইউজ করো তখন কি হবে, এই আইসিটি কথার পরে যদি স্মল ট্যাগ ইউজ করো, তখন আরেকটা ধরো তুমি লিখলা যে বাংলা, তখন কি হবে, এই আইসিটি থেকে বাংলা লেখাটা একটু ছোট হবে। দেখছো এই লেখাটা কত বড় আর একটা ছোট, এইটার কাজ হচ্ছে এটা, তোমার পাশের লেখাটা থেকে আর পরের লেখাটা একটু ছোট করা, এটা হচ্ছে স্মল। ওকে, মোটামুটি সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো এই বিগ, এই বিগ জিনিসটা কি, ওই সেম ভাবে লেখা বড় করবে। বিগ যদি ইউজ করো, এই যে বাংলা লেখাটা বড় হয়ে যাবে। তাহলে স্মল বিগ মোটামুটি এগুলো সিম্পল বিষয়। বি মানে হচ্ছে কোনো লেখা বোল্ড করতে ব্যবহার করা হয়। টেক্সট বোল্ড মানে কি, নর্মাল যে টেক্সট থাকে টেক্সটটাকে আর একটু বোল্ড আমরা মোটামুটি জানি। স্ট্রং যেই কথা, বোল্ড একই কথা। স্ট্রং লেখাকে কি করে একটু মানে গাঢ় করে, লেখাটাকে একটু জোরালো করে, লেখা হালকা থাকে না, লেখা একটু গাঢ় হয়, মানে একদম ব্রাইটার একটা লেখা হয়, হাইলাইট করতে কাজে লাগে। সেম ভাবে বোল্ডও কিন্তু, বোল্ড মানে কি লেখাকে হচ্ছে হাইলাইট করে। আচ্ছা, ইটালিক মানে লেখাকে এই যে বাঁকা বাঁকা করে দিলে কিনা আমরা, এই বাঁকা বাঁকা লেখা এগুলো হচ্ছে ইটালিক। ওকে, তারপরে দেখো ইটালিক লাগবে, এমফাসাইজ দরকার নাই, আন্ডারলাইন দরকার আছে, এই ডিলিট খুব একটা আসে না। স্ট্রাইক লেখাটা দরকার আছে, স্ট্রাইক মানে হচ্ছে লেখার মাঝখানে এরকম একটা দাগ দিয়ে দেওয়া, এটাই হচ্ছে স্ট্রাইক। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কি করে, সাবস্ক্রিপ্ট হচ্ছে লেখা নিচে লিখতে সাহায্য করে, সুপারস্ক্রিপ্ট লেখা উপরে লিখতে সাহায্য করে, এটা আমি বুঝাই দিব, এটা একটু পরে বুঝাই দিচ্ছি। বাট এই যে ফরম্যাটিং ট্যাগের যে বিষয়টা, এই ফরম্যাটিং ট্যাগের যে বিষয়টা, এটা হচ্ছে আমরা যেটা করব, এই যতগুলো ট্যাগ আছে এখানে এগুলো একটু জেনে রাখবো, কোনটার কাজ কি এটা জেনে রাখবো, কোনটার কাজ কি এটা জেনে রাখবো। স্মল লেখা ছোট করে, বিগ লেখা বড় করে। আর এই যে বি মানে হচ্ছে লেখা বোল্ড করে, বোল্ড মানে লেখাকে হাইলাইট করে, ঠিক আছে? বোল্ড মানে লেখা হাইলাইট করে, বোল্ড মানে লেখা হাইলাইট করে। স্ট্রং, স্ট্রং যে কাজ করে বোল্ড একই কাজ করে। সাউন্ডটা একটু কমাই দেয়। বোল্ড যে কাজ করে, স্ট্রং একই কাজ করে। ইটালিক হচ্ছে লেখাকে একটু বাঁকানো করে, এমফাসাইজ দরকার নাই, আন্ডারলাইন লেখার নিচে আন্ডারলাইন তৈরি করে। ডিলিট মানে কি লেখা ডিলিট করে, এটাও দরকার নাই। স্ট্রাইক লেখাটা শিখে রাখো, এই যে এরকম মাঝখানে একটা দাগ দেয়। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট একটু পরে আমি দেখাচ্ছি। সো এই ফরম্যাটিং ট্যাগটা যে চারটা আছে, এই চারটা একটু মুখস্থ করতে হবে। এই চারটা কোন ট্যাগের কাজ কি এটা একটু দেখতে হবে। আসো আমরা এখন দেখি এই স্ট্রং স্ট্রং স্ট্রং। আচ্ছা, এখানে দেখো সবগুলো ট্যাগের ব্যবহার দেওয়া আছে।
এবং এই হচ্ছে এটার আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা একটা একটা করে দেখি। ধরো এখানে যে লেখা বোল্ড করছে আর এই যে এইচটিএমএল কথা লিখছে, আচ্ছা আমরা সিরিয়াল ধরে যাই। প্রথম লেখায় কি করছে, ওরা প্যারাগ্রাফ ইউজ করছে, এইচটিএমএল লিখে স্মল ট্যাগটা ইউজ করেছে, লেখা এই স্মল কথাটা লিখছে। এই দেখো এই ট্যাগটার ভিতরে, এই দুইটা ট্যাগের ভিতরে তারা স্মল কথাটা লিখছে। তখন কি হবে দেখবা, এই এইচটিএমএল লেখা থেকে এই স্মল লেখাটা আকারে ছোট হবে। এই যে আউটপুটটা দেখো, এই যে দেখো এই এইচটিএমএল লেখাটা কত বড় দেখো, বাট স্মল লেখাটা দেখো কম্পারেটিভলি ছোট। এইচটিএমএল থেকে এই স্মল লেখাটা ছোট না? তাহলে তুমি যে জায়গায় ট্যাগটা ইউজ করতে চাও, এখানে তুমি ট্যাগটা ইউজ করতে চাইছো, এই লেখাটা ছোট করতে চাইছো, এই জন্য এখানে এইচটিএমএল এর আগে এই স্মল, এই এইচটিএমএল এর পরবর্তী সময়ে এই স্মল ট্যাগটা ইউজ করা হয়েছে। এই যে স্মল ট্যাগটা ইউজ করা হয়েছে কোথায়, এই যে এখানে, এখানে স্মল ট্যাগটা ইউজ করার ফলে এই লেখাটা স্মল হয়েছে, এই লেখাটা এই যে স্মল হয়েছে। সেম ভাবে এই যে বিগ ট্যাগ যদি ইউজ করো, এইচটিএমএল এর পরে তারা এই যে বিগ ইউজ করছে, এই জন্য এই বিগ লেখাটা এইচটিএমএল এর পরে এইচটিএমএল থেকে বিগ লেখাটা আরো বড় হয়েছে। সেম ভাবে এই যে লেখা বোল্ড করছে দেখো, লেখা হাইলাইট হয়েছে, স্ট্রং করছে লেখা হাইলাইট হয়েছে, মানে বোল্ড এবং স্ট্রং একই জিনিস। তারপরে এই যে এখানে আই দিয়ে ইটালিক লিখছে, এখানে আই লিখছে, এই পুরা সেন্টেন্সটা আই এর ভিতরেই লিখছে। এই যে এটা শুরু আছে, এটা শেষ আছে, এই পুরা সেন্টেন্সটা এই ইটালিক ট্যাগের ভিতরে লিখেছে। এই জন্য খেয়াল করো এই লাইনটা কিন্তু একটু বাঁকা, ইটালিক হয়ে গিয়েছে, ইটালিক হয়ে গিয়েছে। এমফাসাইজ বলছিলাম দরকার নাই। দেখো আন্ডারলাইন ট্যাগের জন্য এখানে কি তারা ইউজ করছে, ইউ ইউজ করেছে, ইউ দিয়ে শুরু করেছে, এই যে ইউ দিয়ে শেষ করছে। তার ফলে কি হয়েছে, এই যে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। ডিলেট যে কথা, স্ট্রাইক একই কথা, তাই ডিলেটের দরকার নাই, স্ট্রাইক শিখো। এখানে জাস্ট ওরা স্ট্রাইক লিখছে, STRIKE, এই যে স্ট্রাইক ট্যাগ ইউজ করেছে, এই যে স্ট্রাইক ট্যাগ শেষ করবা, একটা ট্যাগের শুরু আছে শেষ আছে। ওকে, আচ্ছা আমাদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা আমাদের কি কোনো সাউন্ড, আচ্ছা স্ট্রাইক ট্যাগ এর আরেকটা নাম আছে না, ওটার নাম কি যেন? আচ্ছা এই স্ট্রাইক ট্যাগ মানেই হচ্ছে তোমার ডিলে, ঠিক আছে? এই যে DEL ইউজ করলেই হয়, এই DEL মানে ডিলিট, মানে এক কথায় এই যে মাঝখানে বরাবর একটা দাগ দিয়ে দিবে। স্ট্রাইক ট্যাগ মানে ডিলিট ট্যাগ, একই কথা। তাহলে শুধু স্ট্রাইকটা শিখো, একটা শিখলেই হবে। ওকে, আচ্ছা আমাদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে? কথা কি শোনা যাচ্ছে প্রপারলি? আমাদের সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবা। তারপরে চলো আমরা দেখি যে এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার। দেখো এই সূত্রটা এখানে এটা উপরে হবে, a প্লাস b হোল স্কয়ার সমান সমান, দেখো এটা কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কয়ার। এই যে a প্লাস b হোল স্কয়ার, এই যে 2টা উপরে আছে, এই a এর উপরে 2 উপরে আছে, আবার b এর উপরে 2 উপরে আছে, এই উপরের লেখাগুলোর জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করব। মনে রাখবা SUP, এই যে সুপ লিখে, ধরো এই যে ওরা লিখছে a প্লাস b ব্র্যাকেট দিছে, তারপরে হোল স্কয়ার দিছে না, ওকে, তখন এই সুপারস্ক্রিপ্ট একটা এরপর ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ইউজ করি SUP সুপ, দেখো এখানে কত দিছে 2, তাহলে এখানে 2 দিবা, দেন তুমি সুপ শেষ করবা, এই যে সুপারস্ক্রিপ্ট শেষ করবা, তখন কি হবে, এই যে তুমি এটা লিখছো, এটার মানে হচ্ছে এই উপরে একটা স্কয়ার চলে আসবে। সেম ভাবে তারপর আবার দেখো এখানে a দিছে, ওই এই কাজটা এখানে করছে, দেখছো a প্লাস b লিখছে, তারপর সুপ দিছে, দেওয়ার পরে এই যে সমান সমান, তারপরে এই যে a এর উপর আবার স্কয়ার আছে, এই জন্য সুপ দিয়ে এখানে আবার একটা স্কয়ার দেওয়া লাগছে। ঠিক আছে, এই যে সুপ শুরু হয়েছে, এই যে সুপ শেষ হয়েছে, এই সুপের ভিতরে আমরা এখানে 2 দিয়েছি, তাই এখানে উপরে চলে আসছে। তাহলে সুপারস্ক্রিপ্ট মানে আমরা কি বুঝতে পারতেছি? সুপারস্ক্রিপ্ট মানে কোনো একটা লেখা উপরে নিয়ে যাওয়া। যেমন এখানে এই 2 এর উপরে খেয়াল করি একটু, এটা আমি একটু অন্য কালার ইউজ করে দেখো, a প্লাস b এর পরে উপরে 2 আছে স্কয়ার, তাহলে এই যে এই সুপ যে ট্যাগটা আছে মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগটার ভিতরে আমি 2 লিখলে a প্লাস b এর উপরে 2টা চলে আসবে। সেম ভাবে এখানে a এর উপরে 2 আছে, দেখো এই যে a এর উপরে 2 আছে, তো এই জন্য এই 2টাকে a এর পরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লেখা হয়েছে, তারপরে 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো b এর উপরে আবার 2 আছে, যে b এর উপরে 2 আছে, এই জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগটা এই যে b এর পরে সুপারস্ক্রিপ্ট দিয়ে এখানে 2 লেখা হয়েছে। যদি এখানে 3 থাকতো, কিউব থাকতো, তাহলে এখানে 3 লেখা হইতো। দেন বডি দিয়ে শেষ করলাম, HTML শেষ করলাম। তাহলে কি আমি সুপারস্ক্রিপ্টে একটা কাজ বুঝতে পেরেছি? হ্যাঁ, সুপ যেহেতু পছন্দের খাবার, সুপ মানে সুপারম্যান মনে করবা, সুপারম্যান থাকে উপরে আর সাবস্ক্রিপ্ট যেটা এটা থাকে নিচে।
আচ্ছা সাউন্ড কি ঠিক হয়েছে আমাদের সাউন্ড সাউন্ড কি আচ্ছা অর্পা এখন সাউন্ড ঠিক হয়েছে একটু জানাও তো আচ্ছা আমরা একটু 30 সেকেন্ড ওয়েট করি সাউন্ডটা ঠিক হয়ে যাবে এই সাউন্ড প্রবলেমটা, কি সাউন্ডটা ঠিক হয়েছে? একটু ওয়েট করো। এতক্ষণ যা বলছি তা শোনা যদি না যায় সমস্যা নাই, আমি হচ্ছে আবার রিপিট করবো, কোনো প্রবলেম নাই। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, সাউন্ড প্রপারলি এখন শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা সাউন্ড সমস্যা হচ্ছে এখন সাউন্ড ঠিক হয়েছে কিনা? সাউন্ড ঠিক আছে এখন না? আচ্ছা, মোস্ট প্রবাবলি আমাদের সাউন্ড ঠিক হয়ে গেছে। তাহলে এখন দেখো, এই যে একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখি, যে উদ্দীপকটি দেখো এবং প্রশ্ন উত্তর দাও। বলছে এই যে H2SO4 এবং এটা ধরো 10 স্কয়ার উপরে সমান সমান 100। তো এইটার এবং এটার জন্য কোড লিখতে হবে। এবং খেয়াল করো, এই এইচ এর নিচে আছে 2, H2SO, এবং ও এর নিচে আছে 4। এই জন্য তোমাকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। এখন সাবস্ক্রিপ্ট ট্যাগ আমরা কিভাবে ইউজ করব? খেয়াল করো, এই যে এইচ কথাটা লিখছো, এরপরে তোমাকে এই সাব লিখতে হবে। সাব, এই সাব লিখে দেখো, এরপরে তুমি জাস্ট 2 লিখো, এই সাব শেষ করে দাও। তাহলে কি হবে, এইচ এর নিচে 2 চলে আসবে। তারপরে এসওর জায়গায় এসও রাখো, এবং 4 দেখো আবার ও এর নিচে আছে, তো এই জন্য তুমি আবার সাব ইউজ করো। এখন এখানে 4 লিখো, লিখে এই সাব শেষ করে দাও। সাব মানে মনে করো যে সাবঅর্ডিনেট নিচে থাকবে। তাহলে দেখলাম, এই যে এসও লিখলাম, এরপরে আবার সাব লিখে 4 লিখলাম, আর এইচ এর নিচে আছে 2, এই যে 2 লিখে এটা লিখলাম, কাজ শেষ। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বুঝতে পেরেছি? আচ্ছা সাউন্ড এখন এই জন্যই তো স্টুডেন্ট। ওকে আশা করি এখন সাউন্ড প্রপারলি মেবি শোনা যাচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগটা কি বুঝতে পেরেছি? সাবস্ক্রিপ্ট ট্যাগটা কি বুঝতে পেরেছি? একটু সবাই কমেন্ট করি, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগ বুঝতে পেরেছি কিনা। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগ বুঝতে পেরেছি কিনা। এটা তোমরা কাজ করবা HW। যেমন এখানে দেখো কি আছে, ওয়েলকাম আইসিটি ল্যাব। দেখো খেয়াল করো, এই লেখাটা একটু বড়, আবার এই লেখাটা এটা থেকে একটু ছোট, আবার এখানে একটা আছে। এটাকে তুমি কিভাবে লিখবা? বলছে দৃশ্যকল্প একের প্রথম লাইনে সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইনে প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। তাহলে এটা হচ্ছে সব থেকে বড়। সব থেকে বড় হেডিং এর জন্য আমরা কি ইউজ করি? দেখো এটার ট্যাগটা কেমন হইতে পারে, আমি তোমাদের একটা দেখাই দিই। পূর্ণাঙ্গ ট্যাগ কিভাবে লিখবা। শুরু করবা HTML দিয়ে। এই যে HTML দিয়ে আমরা শুরু করব, এটা একটু তোমাদের দেখাই দিই, ঠিক আছে? HTML দিয়ে শুরু করে তারপরে দেখো এখানে হেড। আমরা জানি হেডের ভিতরে টাইটেল থাকে। টাইটেল তুমি তোমার মতো একটা ফাঁকাও রাখতে পারো, যেহেতু এখানে কোনো টাইটেল নাই, আমি টাইটেল দিচ্ছি না। টাইটেলটার ঘরটা ফাঁকা রাখলাম, দেন আমি হেড শেষ করলাম। এই যে হেড শুরু করছি, হেড শেষ করছি, এই জিনিসটা, এখানে যে জিনিসটা, এটা তোমরা চাইলে সবগুলা ট্যাগে ইউজ করতে পারো। মানে সবগুলা HTML যখন শুরু করবা, যে কোনো HTML এটা দিতে পারো। হেডের ভিতরে টাইটেল যদি তোমার মনে চাই কোনো একটা টাইটেল তুমি দিতে পারো, অথবা তুমি চাইলে টাইটেল নাও দিতে পারো, এটা ডিপেন্ডস অন ইউ। ওকে, তবে টাইটেল যেহেতু আছে, টাইটেলের শুরু আছে, এই যে টাইটেলের শেষ আছে। এই যে তাহলে আমরা গেলাম হেড HTML, হেডের পরে হচ্ছে তোমার এই যে হেড শেষ করলাম। এখন মেইন যে কাজ, এটা হবে বডির ভিতরে কাজ। বডি, এই যে এই বডির ভেতরেই বেসিক্যালি আমরা গুরুত্বপূর্ণ যে মেইন কাজ সেটা করব। সেটা করি। দেখো এখানে কি আছে, ওয়েলকাম আইসিটি ল্যাব। তাহলে আমি চাইলে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম। তারপরে দেখো এটা বলছে কি, দৃশ্যকল্প একের প্রথম লাইন বলছে সবচেয়ে বড় কি হেডিং। সবচেয়ে বড় হেডিং কোনটা? আমরা জানি H1 হচ্ছে সব থেকে বড় হেডিং। তারপরে ওয়েলকাম আইসিটি ল্যাব লিখি, তাহলে আমি এই কথা যেভাবে আছে এরকম ভাবে লিখবো, ওয়েলকাম আইসিটি ল্যাব। তারপরে খেয়াল করো কি শেষ করব, এই যে H1 শেষ করব, দেন এই যে প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফ শেষ করব। এখন খেয়াল করো, এরপরে এটা থেকে আবার এটা এরপরের লাইনে আছে। তাহলে তুমি চাইলে একটা বিআর ট্যাগ ইউজ করো, ব্রেক দিলা, দেন এটা পরের লাইনে চলে আসবে। আবার তুমি চাইলে একটা পি ইউজ করতে পারো। তারপরে আবার এই লাইনটা বলছে কি,
এই যে দ্বিতীয় লাইনটা বলছে যে সবচেয়ে ছোট, দেখো সবচেয়ে ছোটর জন্য আমরা ইউজ করি H6, H6, H6 লিখে এই সেম কথা লিখবা, ওয়েলকাম আইসিটি ল্যাব লিখলাম। তারপরে এই যে তোমার H6টা শেষ করবা, এই তোমার প্যারাগ্রাফ শেষ করবা, তারপরে আরেকটা বিআর ইউজ করবা যেহেতু এখানে মাঝখানে ফাঁকা আছে। এখন সর্বশেষ যে এটার জন্য কি করবা তুমি, এটা আসো এই পাশে আমরা লিখি, এটার জন্য কি করবা দেখো, এখানে পি ইউজ করতে বলছে, প্যারাগ্রাফ তোমাকে ইউজ করতেই বলছে, তো এর জায়গায় এ আছে, দেখো এটা নিচে আছে, এর নিচে 2 আছে, খেয়াল করো এর নিচে 2 আছে, তাহলে নিচে মানে কি এই সাবস্ক্রিপ্ট সাবঅর্ডিনেট, এই যে 2 দিলাম, দেন এই যে সাব শেষ করলাম, এই যে শেষ করে হচ্ছে এইভাবে। এখন দেখো আবার বি আছে, বি দিলাম, দেখো বি এর উপরে আছে 2, এটা মিন্স হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তাহলে এখন তোমাকে দিতে হবে সুপ, এই সুপ দিলা, দেন এখানে 2 দিলা, এই সুপ শেষ করলা, দেন তুমি বডি শেষ করবা, তোমার এখানে মোটামুটি কাজ শেষ। এখানে প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফটা আমি শেষ করে দিই এখানেই, তাহলে বডি শেষ করলা, এই যে তুমি HTML শেষ করলা। সো এইভাবে তুমি চাইলে এগুলা আমরা এভাবে করতে পারি আর কি। তো হোপফুলি আমরা কি বুঝতে পেরেছি? এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মানে বেসিক কথা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ ক্লিয়ার কিনা, আমাদের ফরম্যাটিং ট্যাগ ক্লিয়ার কিনা। দেন আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যে চলে যাব, পরবর্তী গুরুত্বপূর্ণ স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে ইমেজ অথবা হাইপার লিঙ্ক। এগুলা যদি ক্লিয়ার হয়ে থাকি, এই জিনিসটা তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবা, এটা তোমরা হোমওয়ার্ক করতে পারো। দেখো এখানে লাইন ব্রেক আছে, এখানে লাইন ব্রেক আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইন ব্রেক আছে, ওকে প্রত্যেকটা জায়গায় লাইন ব্রেক আছে। তোমরা চাইলে একদম প্রথমে একটা প্যারাগ্রাফ শুরু করতে পারো এবং সবার শেষে প্যারাগ্রাফটা শেষ করতে পারো, এবং প্রতি লাইনের শেষে বিআর ট্যাগ ইউজ করতে পারো, এবং মাঝখানে যে কাজগুলো আছে অবশ্যই কাজগুলো করতে হবে। আমরা কি এটা ক্লিয়ার? এটা কি আমি করে দিব? এই যে এটা কুমিল্লা বোর্ডে আসছিল কোন এক সালে, এই কোশ্চেনটা এটা কুমিল্লা বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডে এই কোশ্চেনটা আসছিল। এটা কি তোমরা বাসায় প্র্যাকটিস করবা? আমি তো তোমাদেরকে বেসিক জিনিসগুলো দেখাই দিলাম, এই জিনিসটা কি বাসায় প্র্যাকটিস করবা নাকি এটা করে দিতে হবে? কারণ আমি যদি এখন করে দিই, দেখো তোমাদের সবগুলো ট্যাগ শেষ করে দিতে পারবো না, করে দিতে পারবো বাট আমরা সবগুলো ট্যাগ কিন্তু শেষ করতে পারবো না। তারপরে ইমেজ ট্যাগ আছে, হাইপার লিঙ্ক আছে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আছে, দেন টেবিল ট্যাগ আছে। ওকে, হোপফুলি এখন তো আমাদের সাউন্ড আই গেস ঠিক হয়েছে, এখন তো আমাদের সাউন্ড ঠিক হয়েছে। বলো এটা কি তোমরা হোমওয়ার্ক করবা কিনা একটু রেসপন্স জানাও। এটা কি তোমাদের হোমওয়ার্ক থাকবে কিনা? এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছিল একটা কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কিনা? এটা তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবা, ঠিক আছে? আদারওয়াইজ আমি হচ্ছে এটা শেষ করতে পারবো না, আমাদের আরো ট্যাগ রয়েছে। আমরা সেগুলো একটু পড়ি, সো এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা বাসায় বসে একটু প্র্যাকটিস করবা। দেখো এখানে কি কি ট্যাগ আছে আমি তোমাদের বলে দিই। দেখো এটা হচ্ছে তোমার একটা বোল্ড ট্যাগ, ঠিক আছে, বোল্ড ট্যাগ অথবা স্ট্রং ট্যাগ। এই ব্রাউন কি আছে বলো তো? ব্রাউন মোটামুটি কিছু নাই, ব্রাউন ঠিকই আছে, ব্রাউনে কোনো ট্যাগ ইউজ হচ্ছে না। ফক্সে আন্ডারলাইন ট্যাগ ইউজ হয়েছে, এখানে হচ্ছে স্ট্রাইক ট্যাগ ইউজ হয়েছে, এখানে স্ট্রাইক ট্যাগ ইউজ হয়েছে। তারপরে খেয়াল করো দা লেজি মোটামুটি ঠিক আছে, এখানে কিছু নাই। দা লেজির পরে হচ্ছে এই যে ডগের মধ্যে হচ্ছে আবার তোমার সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ হয়েছে, লেজির পরে তুমি সুপারস্ক্রিপ্ট ট্যাগ লিখে ডগ লিখবা। তারপরে এই যে এন্ড, দেখো এন্ডের পরে আবার খেয়াল করো দেনটা দেখো এন্ড থেকে ছোট হয়েছে, তাহলে এখানে তুমি স্মল ট্যাগটা ইউজ করতে পারো, এখানে স্মল ট্যাগ ইউজ করতে পারো। ইট ফল, খেয়াল করো এটা আবার বোল্ডের মতো, তো এখানে বোল্ড অথবা স্ট্রং যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারো। প্রে টু এ লায়ন, এই পুরো লাইনটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ আছে, সো এখানে তুমি আন্ডারলাইন ট্যাগ ইউজ করবা। তো এখানে প্রত্যেকটা লাইনে অনেকগুলা ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করা আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এটা অনেকেরই আগে করা আছে বলতেছে। ওকে ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমি বলে দিলাম কোথায় কি ট্যাগ আছে। নেক্সটে আমরা যাই। আচ্ছা তোমাদের কাছ থেকে তাহলে কিছু প্রশ্ন নেই, এই প্রশ্নগুলো একটু সলভ করো। 1 2 3টা প্রশ্ন আছে যে টেক্সটকে বাঁকা করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়, HTML এ কোন ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করা হয়, আর হচ্ছে HTML এ ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। একটু এক লাইনে 3টার উত্তর দিয়ে দাও তো, একটু দ্রুত এক লাইনে 3টার উত্তর দিয়ে দাও। এটা সুমাইয়া আক্তার কত সালে এসেছে? এটা মোস্ট প্রবাবলি তোমার 2019 বা 19 সালে এসেছে মেবি, আমি বলতে পারছি না সঠিক।
এটা তোমাদের যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো আছে এটা একটু দেখে নিতে পারো আর কি। ওকে, তাহলে এগুলা একটু জানাই দাও দ্রুত, যে টেক্সট বাঁকা করতে তারপরে হচ্ছে কোন ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, আর ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ, আচ্ছা আনসার গুলা কি কি আছে, বাঁকা, ক ক, তারপর হচ্ছে গ। ওকে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এখন আসো, আচ্ছা ইমেজের আগে আরেকটা চলে আসছে, যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা শিখবো। আচ্ছা, একটা একটা করে আনসার দিলে তো হবে না, টাইম চলে যাবে। চলো আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট একটু দেখি। লিস্ট ট্যাগ কাকে বলে দেখো, যে অনেক সময় ওয়েব পেজের তথ্য লিস্ট বা তালিকা আকারে প্রকাশ করার প্রয়োজন পড়ে, অর্থাৎ লিস্ট আইটেমগুলোকে নাম্বারিং বা পয়েন্ট আকারে প্রকাশ করার প্রয়োজন হয়, যাকে আসলে লিস্ট ট্যাগের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে এই লিস্ট ট্যাগ হচ্ছে বেসিক্যালি তিন ধরনের, খেয়াল করো, এটা তিন ধরনের লিস্ট ট্যাগ আছে, তিন ধরনের লিস্ট ট্যাগ রয়েছে। কি কি? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, বাট আমরা মনোযোগ দিয়ে পড়বো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এই দুটো থেকেই বেশি কোশ্চেন চলে আসে। তাহলে এই যে দেখো, এটা একটা অর্ডার লিস্ট, আর এটা একটা আনঅর্ডার লিস্ট, আর এটা একটা ডেসক্রিপশন লিস্ট। অর্ডার, আনঅর্ডার এবং ডেসক্রিপশন লিস্টগুলো দেখতে কিরকম? অর্ডার লিস্ট মানে এরকম সিকোয়েন্স থাকবে 1 2 3। আনঅর্ডার লিস্টে এরকম মানে কি বলে, এগুলো ডিস্ক থাকতে পারে, সার্কেল থাকতে পারে, স্কয়ার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো এটা একটা এক ঝলক আমরা দেখে নিলাম। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। এই যে অর্ডার লিস্ট 1 2 3, এটা আমরা কিভাবে লিখবো আমরা একটু দেখি। এটা আমরা কিভাবে লিখবো এটা তোমাদেরকে একটু দেখাই দিই। এখানে শুরু করি আমি, দেখো আমরা ডাইরেক্ট বডি দিয়ে শুরু করি, বাকি জিনিসগুলো তো তোমরা বেসিক্যালি জানো। তাহলে দেখো ওএল, ওএল লিখলাম, দেন আমরা এখানে লিখি টাইপ। এখানে টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে 1। এখন এখানে 1 না লিখলে সমস্যা নেই, 1 2 3 4 আছে। এখন কোনো কারণে এখানে 1 না থেকে, সেটা পরে বলতেছি, এটা তো আমরা পরেই যাই। দেন এটার পরে তুমি লিস্ট, কয়টা লিস্ট আছে লিস্ট দিয়ে দিয়ে লিস্টগুলো লিখতে হবে, বাংলা, ইংলিশ, আইসিটি। তাহলে লিস্ট দিয়ে তুমি লিখলা বাংলা, এই যে লিস্ট আমরা শেষ করলাম। তারপর আমরা লিস্ট দিয়ে লিখবো কি, ইংলিশ। দেন এই যে লিস্ট শুরু করেছি, লিস্ট শেষ করব, আর সর্বশেষ লিস্ট দিয়ে লিখবো হচ্ছে আইসিটি। এই যে আইসিটি লিখলাম, এই যে আমি লিস্ট শেষ করলাম, দেন আমি ওএল শেষ করব, দেন আমি বডি শেষ করব। এখন আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যেটা হবে, এই ওএল এর জায়গায় আমরা শুধু ইউএল লিখব। তাহলে এরকম 1 2 না থেকে এখানে এখানে থাকতে পারতো তোমার, ধরো 5 6 7 ও থাকতে পারতো, রাইট? একদম শুরুতে এখানে 1 2 নাই মনে করো, এখানে মনে করো যে 1 2 নাই, এখানে আসে ধরো 5 6 7, 5 6 7 আছে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হইতো, এই যে ওএল টাইপে গিয়ে কিছু চেঞ্জ করা লাগতো। খেয়াল করো, ওএল টাইপে গিয়ে তখন তোমাকে লিখা লাগতো ওএল টাইপ স্টার্ট ফর্ম, স্টার্ট ফ্রম লিখতা তখন, ইজ ইকুয়াল টু কত থেকে শুরু হয়েছে, এই যে 5 ডাবল ইনভার্টেড কমার ভিতরে, এই যে তখন এই স্টার্ট ফ্রম কথাটা, টাইপ স্টার্ট ফর্ম, এই যে 5, এভাবে লেখা লাগতো যদি 5 6 7 থাকতো, বা 101 102 103 অন্য যে কোনো কিছু থাকতো। অথবা এবিসিডি যদি ধরো এবিসিডি থেকে যদি সিরিয়াল অনুযায়ী না থাকতো, যদি এবিসিডি না থাকতো, এবিসি না থেকে যদি থাকতো ডিইএফ, সেই ক্ষেত্রে এই ডিইএফ এর ক্ষেত্রে তোমাকে স্টার্ট ফ্রম এখানে তোমার ডি লেখা লাগতো। ঠিক আছে, দুইটা বড় হাতের দেই। ধরো এরকম ডিইএফ যদি থাকতো, তখন এখানে তোমাকে ডি লিখতে হইতো, স্টার্ট ফ্রম ডি। আর যদি এবিসিডি থাকতো তাহলে স্টার্ট ফ্রম আর দরকার নাই, টাইপ লিখে শুধু এ লিখে দিলেই হইতো। তাহলে এই দুটা প্যাটার্ন বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তো আনঅর্ডার লিস্ট একজন করে ফেলছে দেখলাম, লিস্ট, স্টাইল, টাইপ, সার্কেল। রাফি এটা করে ফেলেছে, দ্যাটস গুড। ওকে, তাহলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি আছে, এই যে দেখো এই অর্ডার লিস্টের কতগুলো টাইপ আছে দেখো। টাইপ 1 হইতে পারে, টাইপ এ হইতে পারে, ক্যাপিটাল লেটার হইতে পারে, স্মল লেটার হইতে পারে। টাইপ হচ্ছে এরকম রোমান সংখ্যা হইতে পারে, ছোট মানে স্মল লেটারের রোমান সংখ্যা হইতে পারে, ক্যাপিটাল লেটারের রোমান সংখ্যা হইতে পারে। সো তখন এইভাবে প্রকাশ করবে। সো এগুলো একটু দেখতে হবে, অর্ডার লিস্টের কি কি টাইপ আছে। অলরেডি আমি সেটা তোমাদেরকে বলে দিলাম। সেম ভাবে দেখো, এই যে টাইপ 1 হইলে
এই যে এইভাবে 1 2 3 হবে, টাইপ এ হইলে এই যে ছোট হাতের এবিসি হবে, আর ক্যাপিটাল লেটার হইলে এরকম ভাবে হবে, স্মল লেটারের যদি তোমার রোমান সংখ্যা হয় এমনি হবে, আর ক্যাপিটাল লেটারের রোমান সংখ্যা হলে এভাবে আসবে। সো এই কতগুলো প্যাটার্নের অর্ডার লিস্ট রয়েছে, 1 2 3 4, এই 5 প্যাটার্নের অর্ডার লিস্ট রয়েছে, এখানে একটু এগুলা দেখে নিতে পারো। তো এই যে দেখো একটু আগে যেটা তোমাদের বললাম, যেমন টাইপ 1 এর ক্ষেত্রে স্টার্ট 3 হইলে অর্ডারিং বা নাম্বারিং শুরু হবে 3 থেকে, যেমন টাইপ এ এর ক্ষেত্রে স্টার্ট 3 হলে অর্ডারিং শুরু হবে সি থেকে, যেটা তোমাদের একটু আগে আমি দেখিয়েছি। তো সেম ভাবে এই যে এখানে যে এটা করা আছে, এটা তো তোমরা ট্রাই করবা এইচডব্লিউ, যেটা কিভাবে করা হয়েছে, যে H4 দিয়ে দেখো সাবজেক্ট লিস্ট H4, মানে H4 ইউজ করেছে ওরা, মানে এই লেখাটাকে, আর বাকি সব এই যে 4টা ওএল টাইপ হচ্ছে 1 2 3 শুরু হয়েছে, আর 4টা লিস্ট আছে, এই জন্য লিস্ট টেক 4টা ইউজ করেছে, দেন অর্ডার লিস্ট শেষ করেছে, বডি শেষ করেছে। সেম ভাবে দেখো একই জিনিস আরেকবার আসছে, এই প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে। এই যে যেমন এখানে আছে যে যদি কোনো কারণে 5 6 7 থেকে শুরু হইতো, ডি ই এফ থেকে শুরু হইতো, এটা আমি তোমাদেরকে এই যে কোন অংশটা দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম, এটাতে কি করতে হবে, ওয়েল টাইপ স্টার্ট ফ্রম, যদি 5 6 থেকে শুরু হইতো 5 দিতা, যদি ডি ই এফ থেকে শুরু হইতো তখন এই যে ডি দিতা, স্টার্ট ফ্রম ডি। এই প্রশ্নটার ক্ষেত্রে, এই প্রশ্নটার ক্ষেত্রে এই যে ওয়েল স্টার্ট ফ্রম এই যে 5, ঠিক আছে, আর ডি এর ক্ষেত্রে স্টার্ট ফ্রম ডি, ডি লেখা লাগতো। ওকে, এখন আসো আনঅর্ডার লিস্ট একটু দেখি আমরা। অর্ডার লিস্ট কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ইকরা খানম তানহা মনে হয় যুক্ত হয়েছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? ক্লাস আচ্ছা, অর্ডার লিস্ট ক্লিয়ার কিনা একটু বলি আমরা। অর্ডার লিস্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু আনঅর্ডার লিস্টের দিকে যাই, একটু আনঅর্ডার লিস্ট একটু দেখাই আমরা। অর্ডার লিস্ট আমরা বুঝতে পেরেছি কিনা, তাহলে আমরা একটু আনঅর্ডার লিস্টগুলো একটু দেখবো, একটু কমেন্ট করো যে অর্ডার লিস্ট আমরা ক্লিয়ার কিনা। আনঅর্ডার লিস্টে কতগুলো টাইপ আছে দেখো, টাইপ আছে ডিস্ক, টাইপ আছে সার্কেল, টাইপ আছে স্কোয়ার, আর টাইপ আছে নান। এই যে টাইপগুলো দেখো, ডিস্কের ক্ষেত্রে এরকম ভাবে আসবে, তারপরে হচ্ছে সার্কেলের ক্ষেত্রে এরকম আসবে, স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে টাইপগুলো হচ্ছে এরকম, আর নানের ক্ষেত্রে কোনো কিছুই আসবে না, একদম ফাঁকা থাকবে। নানের ক্ষেত্রে এগুলা একদম ফাঁকা থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে আনঅর্ডার লিস্টে আমরা কি করব, এই যে এই যে দেখো এখানে ডিস্ক দেওয়া আছে, তো H4 থেকে এগুলা শুরু করেছে। আনঅর্ডার লিস্ট আমরা একটু দেখি, যে এখানে যেহেতু ডিস্ক আছে, এটা হচ্ছে সার্কেল, যদি আলাদা করে গুলা থাকে এটা সার্কেল, আর এই জিনিসটা হচ্ছে স্কোয়ার। সো যে টাইপের আসবে আমরা সেই টাইপটা ইউজ করব। ওকে, এই যে ইউএল টাইপ হচ্ছে ডিস্ক, এই যে ডিস্ক লিখলাম, তারপরে এই যে লিস্ট আছে কয়টা, 1 2 3 4 4টা, এই জন্য 4টা লিস্ট ট্যাগ ইউজ করেছি, দেন আনঅর্ডার লিস্ট আমরা ক্লোজ করেছি। সেম ভাবে দেখো এই যে সার্কেল, এটা সার্কেলের ক্ষেত্রে এরকম ভাবে তোমাকে লিখতে হবে। ওকে, ইউএল টাইপ দিয়ে জাস্ট সার্কেল লিখে দিলেই হবে, দেন স্কোয়ারের ক্ষেত্রে ইউএল টাইপ দিয়ে তুমি স্কোয়ার লিখে দিবা, বাকি কাজ একদম সেম। তারপরে আসে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট আসলে কি দেখো, একটা অর্ডার লিস্টের ভেতরে আবার কয়েক ধরনের লিস্ট, এগুলাতে তোমরা ঝামেলায় পড়বা, ঠিক আছে। এই জিনিসটা দেখো, একটা অর্ডার লিস্টের ভেতরে, একটা অর্ডার লিস্টের ভেতরে আবার কয়েক ধরনের লিস্ট, এটা আমরা কিভাবে করব, এটা আমরা একটু দেখি। এটা কিভাবে করব এটা একটু দেখি, সবাই এটাতে একটু না একটু ঝামেলায় পড়বোই আমরা। আচ্ছা রাফি, নান মানে হচ্ছে কিছু থাকবে না, ঠিক আছে। এখানে নান মানে তুমি যদি এখানে নান লিখো, এই জায়গায় যদি সার্কেল না লিখে ধরো তুমি লিখলা নান, সেই ক্ষেত্রে এগুলো আসবে না, আর শুধু লিস্ট আকারে আসবে, এখানে কিচ্ছু আসবে না, শুধু এই লিস্টগুলো আসবে আর কি, কিচ্ছু আসবে না নানের ক্ষেত্রে। রাফি বুঝতে পেরেছো? নান হলে কি হবে রাফি, বুঝতে পেরেছো? নান হলে কিছুই আসবে না এখানে, একদম কিচ্ছু আসবে না, একদম ফাঁকা থাকবে। যদি নান লিখো তাহলে এখানে কোনো লিস্ট মিস্ট কিচ্ছু আসবে না, শুধু এরকম সিরিয়াল ধরে 4টা লেখা আসবে। বুঝতে পেরেছো রাফি? তাহলে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাতে যাই, নেস্টেড লিস্ট। এইটা তোমরা কিভাবে লিখবা, এই নেস্টেড লিস্টটা তোমরা কিভাবে লিখবা আমরা এটা একটু দেখি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি 1 দিয়ে দেখতেছি অর্ডার লিস্ট আছে, আবার 2 অর্ডার লিস্টের অনেকক্ষণ পরে আবার একটা অর্ডার লিস্ট আসছে, তার মধ্যে এখানে আবার আনঅর্ডার লিস্ট চলে আসছে, আবার 2 এর পরে আবার আরেকটা অর্ডার লিস্ট চলে আসছে। সো দেখো একটার ভিতরে 2টা অর্ডার লিস্ট
একটা আনঅর্ডার লিস্ট। এটা আমরা কিভাবে করবো? ওকে ওকে, চলো এটা দেখি এটা কিভাবে করা যায়। এটা অনেক বড় একটা কোড হবে। এটা আমরা দেখি, দেখো HTML বডি দিয়ে তো শুরু করলাম, ওয়েল টাইপ 1 দিয়ে শুরু হয়েছে। দেখো লিস্ট আছে, ওয়েবসাইট স্ট্রাকচার, এই যে দেখো ওয়েবসাইট স্ট্রাকচার ওয়েল দিয়ে শুরু করলাম, সবকিছু সেম থাকলো, এখানে এখানে এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলো। এই যে এটার ক্ষেত্রে এই ওয়েবসাইট স্ট্রাকচার কথাটা লিখলাম, ওয়েবসাইট স্ট্রাকচার কথাটা আমরা লিখলাম। এরপরে দেখো এখানে আবার আনঅর্ডার লিস্ট চলে আসছে, রাইট? এই অংশটাতে আনঅর্ডার লিস্ট চলে আসছে। এখন এই যে এখানে আনঅর্ডার লিস্ট চলে আসছে, এখানে যে মেসিভ পার্থক্যটা কোথায়? মেসিভ পার্থক্যটা দেখো, এই ওয়েল দিয়ে এই যে লিস্ট লিখলা, এই লিস্ট লেখার পরে তোমাকে আবার আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে। এখানে আবার আমাদের আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে। ওকে, আনঅর্ডার লিস্ট শুরু করে এই যে দেখো আনঅর্ডার লিস্টের টাইপ কি ছিল? স্কয়ার। আনঅর্ডার লিস্ট টাইপ এই যে স্কয়ার লিখে, এই যে 4টা লিস্ট আছে, আমরা 4টা লিস্ট লিখে আনঅর্ডার লিস্ট শেষ করে দিব। আনঅর্ডার লিস্ট আমরা শেষ করে দিব। শেষ করে দেওয়ার পরে খেয়াল করো এই 2 নম্বরে আসে আবার ওয়েবসাইট টাইপ। তো তারপরে আনঅর্ডার লিস্ট শেষ করার পরে আবার লিস্ট দিয়ে এই ওয়েবসাইট টাইপ কথাটা লিখবা। তখন কি হবে? আবার একটা ওয়েল শুরু হবে। আবার একটা ওয়েল কেন শুরু হবে? কারণ এই দেখো এটার পরে আবার এখানে 2টা কি আছে? আবার এখানে 2টা অর্ডার লিস্ট আছে। সো এই 2টাকে কি করতে হবে? এই 2 নাম্বারটার পরে এই অর্ডার লিস্টটা আবার অ্যাড করতে হবে। করলে এই তোমার কাজ শেষ। এখানে অর্ডার লিস্টের কাজ শেষ, এখানে অর্ডার লিস্টের কাজ শেষ। এটা বুঝতে পেরেছি? ওকে, এটা কিন্তু একটু জটিল আছে, এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। আমরা এটা বুঝতে পেরেছি কিনা, এটা কিভাবে করতে হবে এটা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি সবাই, আদারওয়াইজ এটা তোমাদের আবার বুঝে দিতে হবে। এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আয়শা সিদ্দিকা মনে হয় তুমি অনেক লেটে ক্লাসটাই জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এটা বুঝতে পেরেছি। আনঅর্ডার লিস্ট, এই নেস্টেড লিস্টের বিষয়টা কি বুঝতে পেরেছি কিনা, এটা কিভাবে করব। ফার্স্টে আমরা এখানে দেখো এই ওয়েলটা শুরু করব। ওয়েল শুরু করে এখানে টাইপ আছে কি বলো? এখানে টাইপ আছে হচ্ছে এই যে 1। তো এই যে টাইপ 1 দিবা, দিয়ে তুমি লিস্ট লিখলা। এই লিস্ট লেখার পরে এখানে আছে কি ওয়েবসাইট স্ট্রাকচার লিখলা। ওয়েবসাইট এই যে স্ট্রাকচার কথাটা লিখলা, ঠিক আছে? এই স্ট্রাকচার কথাটা লেখার পরে তোমাকে যেটা করতে হবে, দেখো এরপরে কিন্তু আরেকটা এখানে কি আসছে? আনঅর্ডার লিস্ট চলে আসছে। তখন তোমাকে আবার ইউএল টাইপ শুরু করতে হবে, একটা ইউএল নিয়ে আসতে হবে। ইউএল টাইপ সমান সমান এটা কি আছে? স্কয়ার আছে। তো এটা লিখতে হবে SQUARE। তো স্কয়ার লিখে তোমার এখানে যতগুলো আছে 4টা আছে, দেখো এই 4টা জিনিস শেষ করবা। করে হচ্ছে তোমাকে এই যে ইউএল শেষ করে দিতে হবে। এই 4টাকে তুমি লিস্ট ট্যাগ দিয়ে লিখবা। লিস্ট ট্যাগ শুরু করবা, লিস্ট ট্যাগ শেষ করবা, মানে এইভাবে লিখবা। 4টা লেখার পরে ইউএল শেষ করলা। তারপরে খেয়াল করো আবার এখানে লিস্ট ট্যাগ আছে, তখন তুমি আবার এখানে লিস্ট ট্যাগ ইউজ করবা। লিস্ট ট্যাগ ইউজ করে এই যে ওয়েবসাইট টাইপ লিখবা। ওয়েবসাইট টাইপ কথাটা লিখবা। ওয়েবসাইট টাইপ কথাটা লেখার পরে কি করবা? এটাকে শেষ করবা। শেষ করার পরে আবার তুমি ওয়েল লিখতে হবে। আবার তুমি ওয়েল দিবা, ওয়েল দিয়ে টাইপ দিবা। মানে একটা লিস্ট ট্যাগের ভেতরে আরেকটা লিস্ট ট্যাগ, এটা হচ্ছে এই যে রোমান সংখ্যা। একটা লিস্ট ট্যাগের ভেতরে আরেকটা লিস্ট ট্যাগ। ওকে ওকে, এটা মোটামুটি ওকে। একটা লিস্ট ট্যাগের ভেতরে দেখো এই 2 নম্বরে এই লিস্ট ট্যাগের ভেতরে এখানে আবার একটা লিস্ট ট্যাগ চলে আসছে, রাইট? সো একটা লিস্ট ট্যাগের ভিতরে যদি আরেকটা লিস্ট ট্যাগ আসে, তুমি কোনো কাজ নাই, এই লিস্ট ট্যাগটা শেষ করে এখানে আবার একটা লিস্ট ট্যাগ শুরু করবা। তো এইভাবে তোমাকে আসলে এটা করতে হবে। সো এখানে এই যে আনসারটা দেওয়া আছে, খেয়াল করো। ফার্স্টে ওয়েল দিয়ে শুরু হয়েছিল, ওয়েবসাইট স্ট্রাকচার আমরা করলাম, শেষ করলাম। করে এরপরে আবার আনঅর্ডার লিস্ট শুরু হয়ে গেছিল, দেন আমরা ইউএল দিয়ে আনঅর্ডার লিস্টের কাজ শেষ করলাম। করে পরবর্তীতে আবার ওয়েবসাইট কাঠামো 2 নাম্বার লিস্টটা ছিল, ওইটা শেষ করলাম। দেন ওইটা করার পরে আবার একটা লিস্ট ছিল, ওইটা শেষ করলাম। দেন ওভারঅল আমরা লিস্ট শেষ করলাম, বডি শেষ করলাম, HTML শেষ করলাম। এই সমাধানটা এখানে দেওয়া আছে, এটা একটু তোমরা দেখে নিতে পারো। এখন আসো এই ডেসক্রিপশন লিস্ট, এটা আমাদের দরকার নাই আপাতত। তো এখানে খেয়াল করো যে উদ্দীপক দেওয়া আছে, এই লিস্ট ট্যাগ করতে বলছে, এটা তোমরা HW করতে পারো। এই কাজটা তোমরা HW করে নিয়ে আসতে পারো, ঠিক আছে? এই কাজটা HW তে করে নিয়ে আসতে পারো। বাসা থেকে এটা প্র্যাকটিস করতে পারো নিজেরা। একটা আনঅর্ডার লিস্ট আছে এখানে, আর এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে তোমার সার্কেল। আর এখানে সার্কেল আছে, আবার এখানে কি আছে? স্কয়ার আছে। এক পাশে সার্কেল আর এক পাশে স্কয়ার। সো এটাও একটা নেস্টেড লিস্ট, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা।
ভর্তি বই ভর্তি ওকে, তো আমরা এখন একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি। তোমরা তো জানো অলরেডি আমরা এরকম বেসিক ধরে ধরে পড়তেছি। আমাদের ইবিআই ফুল কোর্স কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ইবিআই এর ফুল কোর্স শুরু হয়ে গেছে, তোমরা জানো। তো ইবিআই কোর্সে তোমরা এখনো এনরোল করতে পারো। এনরোল করে হচ্ছে আমাদের যে বইগুলো আছে, 3টা ডেডিকেটেড বই আছে, 3টি ডেডিকেটেড বুক তোমরা এখানে পাচ্ছ। সো ইবিআই কোর্স নিয়ে এখনো যারা জানো না, ইবিআই কোর্সের আমাদের বই রয়েছে। আমরা কিন্তু অলরেডি বই পাবলিশ করেছি, যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য সাজেশনাল বই। এখানে বেসিক্যালি তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো সব দেওয়া আছে বাংলাতে। দেন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারও একসাথে, একদম সাজেশন ভিত্তিক বই, খুব ছোট, তোমাদের পরীক্ষার আগে একদম হ্যান্ডি হবে। টাইপ তোমার কি বলবো, এটা যে ক্লাস নোটের মতো, তোমরা যেরকম ক্লাস নোট করবা, হ্যান্ড নোট করো, ওই টাইপের একটা নোট ভিত্তিক বই। এটা পড়ে নিতে পারো। সেম ভাবে দেখো আইসিটির জন্য খুব ছোট করে ইম্পর্টেন্ট টপিকগুলা ইনক্লুড করা হয়েছে বইগুলাতে। সো তোমরা এখানে বই পাচ্ছ, 3টা বই পাচ্ছ। দেন আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে জুমে, তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা। জুমে ক্লাস নিচ্ছি, জুম ক্লাস। তো জুম ক্লাসের যে সুবিধা সেটা হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারবা। এটা আমাদের পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে, তাদের কাছ থেকে তোমরা আমাদের এক্সপিরিয়েন্সটা নিতে পারো, যে প্রত্যেকটা স্টুডেন্ট মানে কথা বলে তাদের সমস্যা পার্সোনালি সমাধান করতে পারতেছে। তো জুম ক্লাস হচ্ছে, তোমরা এখানে বই পাচ্ছ। আর কি হচ্ছে, এত সবকিছু এত কম টাকায় পাওয়া কখনোই পসিবল না। 2499 টাকায় আমাদের এই কোর্সে এনরোল করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, এই 2499 টাকায় কয়দিন আমরা সেবাটা পাবো? একদম তোমার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত সেবা পাবা। এইচএসসি এক্সাম পর্যন্ত তোমরা আমাদের সাপোর্ট পাবা, ঠিক আছে? এইচএসসি এক্সাম পর্যন্ত সাপোর্ট পাবা। তো তোমাদেরকে নিয়ে আসলে আমাদের অনেক বৃহৎ পরিকল্পনা রয়েছে। নেক্সট জেন ইনস্টিটিউটস এর বিশাল পরিকল্পনা রয়েছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই ইবিআই ছাড়াও অন্যান্য ক্লাসগুলাও ভালো করতে পারে। স্পেশালি মানবিক বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে, আমি তোমাদেরকে একটু আকর্ষণ করতে চাই যে মানবিকের কারা আছো এখানে। মানবিকের শিক্ষার্থীরা তোমরা কি হচ্ছে কি বলে যে পৌরনীতি অর্থনীতি ক্লাস চাও কিনা? পৌরনীতি অর্থনীতি ক্লাস চাও কিনা একটা পোল দেওয়া হবে, তোমরা আমাদেরকে সেটা জানাবা। আমরা পৌরনীতি অর্থনীতি কিছু ফ্রি ক্লাস নেওয়ার চিন্তা করতেছি। পৌরনীতি অর্থনীতি ফ্রি ক্লাস, তোমরা এগুলো চাও কিনা জানাবা, ফ্রি ক্লাস। আর আমরা বাংলা ইংরেজি আইসিটির জন্য তোমাদের সাজেশন তৈরি করেছি। এই সাজেশন পেতে হলে তোমাদের একটা গুগল লিংক দেওয়া হবে, গুগল ফর্ম দেওয়া হবে। আমরা এই মাসের 20 তারিখ হচ্ছে তোমাদের নিয়ে একটা জুম মিটিং এ বসবো, তোমাদের সমস্যাগুলো শুনবো এবং তোমাদের একটা গাইডলাইন ভিত্তিক ক্লাস আমরা তোমাদের সাথে নিব। আমাদের নেক্সট জেনের ইনস্ট্রাক্টর রয়েছেন, আবু সাইদ স্যার রয়েছেন, সবাই তোমাদের মানে আমি থাকবো, আবু সাইদ স্যার থাকবেন। তোমাদের একটা গাইডলাইন মূলক ক্লাস আমরা নিব। তো এটা ফ্রি ক্লাস হবে এটাও। তো তোমরা যে গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা একটু ফিল আপ করবা। গুগল ফর্ম তোমাদের দেওয়া হবে, এই গুগল ফর্মটা একটু ফিল আপ করে ফেলবা। আর যারা এখনো আমাদের ইবিআই কোর্সে ভর্তি হও নাই, ইবিআই কোর্সে আমি বলবো যে অবশ্যই এটা মানে অর্থিত বলবো যে মানে কি বলবো যে টাকার পূর্ণাঙ্গ ব্যবহার যদি আসলেই করতে চাও, তো আমাদের ইবিআই কোর্সটাতে এনরোল করতে পারো। তোমাদের জুমে ক্লাস নেওয়া হচ্ছে, তোমাদের জন্য টোটাল ডেডিকেশন দেওয়া হচ্ছে। এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা টোটাল ডেডিকেশন দিয়ে এই কোর্সটা লঞ্চ করেছি। সো ক্লাসে আমরা আশা করি যে তোমরা দ্রুত এনরোল করে ফেলবা যারা এখনো করো নাই। আর মানবিকের স্টুডেন্টরা তোমরা একটু ইয়ে করতে পারো, আমাদেরকে সাড়া জানাইতে পারো যে পৌরনীতি অর্থনীতি ক্লাস চাও কিনা, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে ওকে ওকে, তোমাদের দেখো, তোমাদের আমরা গুগল লিংক, যেটা গুগল লিঙ্কটা অলরেডি তোমাদের পাঠিয়ে দিয়েছি। তো গুগল লিঙ্কটা একটু ফিল আপ করে ফেলবা, গুগল ফর্মটা একটু তোমরা ফিল আপ করে ফেলবা। ওকে, আর এখন আসো ওয়েবসাইটে ছবি যুক্ত করা এবং হাইপার লিঙ্ক। ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। ওকে, এই ইমেজ ট্যাগ গুলা কি কি এখানে এগুলো পরে নিবা। জেপিজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ, এসভিজি, বিএমপি, এগুলার আসলে পূর্ণাঙ্গ মানেটা কি, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এগুলো তোমরা একটু পরে নিবা, এমসিকিউর জন্য এগুলো একটু পরে নিবা, এটাই বলবো আমি। আর দেখো ইমেজ ট্যাগের গঠন কেমন, আইএমজিএসআরসি কথাটা লিখতে হবে। আর এই যে কথাটা, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। আর এলটি হচ্ছে অ্যালটারনেটিভ টেক্সট। কোনো কারণে যদি ছবি পেজে লোড না হয়, ছবি যদি ওয়েবসাইটে লোড না হয়, ছবিটা যদি আসতে দেরি করে, তখন একটা টেক্সট তোমাকে দেখাবে। সো এই জন্য এটা এএলটি ইউজ করে। আর এএলটি আমাদের সবসময় ইউজ করাও লাগে না, যদি প্রশ্নে এএলটি ইউজ করার কথা বলো তখন করবা, আদারওয়াইজ তোমার এই ইমেজ টেক কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে? ইমেজ টেক এই পর্যন্তই। আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল চাই আমরা, এই যে আচ্ছা এসআরসি অ্যাট্রিবিউট,
এই যে এখানে দেখো এক্সাম্পলটা দেখো যে ডেস্কটপে সংরক্ষিত লোগো ডট জেপিজি, এখানে বলা আছে কি লোগো ডট জেপিজি নামক একটা ছবি তুমি যুক্ত করবা ওয়েবসাইটে। সো এই যে আইএমজি এসআরসি সমান সমান লোগো ডট জেপিজি দিয়ে দিলা, হয়ে গেল। কিন্তু তোমাকে যদি আরো কিছু বলে, লোগো ডট জেপিজি ছবিটি সংরক্ষণ করতে বলছে, তো স্পেসিফিক যদি কোনো ফাইল থেকে সংরক্ষণ করতে বলে, এই যে এফ ড্রাইভের পিকচার ফোল্ডার, তাহলে দেখো এফ পিকচার লোগো ডট জেপিজি এইভাবে তুমি লিখতে পারো। এফ হচ্ছে ড্রাইভটা, পিকচার হচ্ছে ফোল্ডারটার নাম, তারপর লোগো ডট জেপিজি, এভাবে করা যায়। সো এটাও একটু দেখে নিতে পারো। দেন আসে হচ্ছে অ্যাল্টারনেটিভ টেক্সট, যেটা বললাম। ধরো আইএমজিএসআরসি লোগো ডট জেপিজি লিখলা, কোনো কারণে তুমি চাচ্ছ যে এই ছবির নিচে একটা টেক্সট থাকবে, ছবিটা কোনো কারণে লোড হইতে দেরি হইলে এই একটা টেক্সট আসবে, এটার জন্য এএলটিটা ইউজ করতে হয়। দেন লোগো অফ এস এ জিসি, লোগো অফ এস জে জিসি, তো এই কথাটা আসবে যদি ছবিটা না আসে। কোনো কারণে অনেক সময় ইন্টারনেট স্লো থাকে, ছবি পেজে লোড হইতে সময় নাই, তখন এই টেক্সটটা চলে আসবে ছবির পরিবর্তে। এটা হচ্ছে এই এএলটির ব্যবহার। ওকে, এখন আসো এই যে অ্যাট্রিবিউট আছে অনেকগুলা, ওইটা ছবিটা কত বড় হবে, ছবিটা কি এত বড় হবে, এরকম হবে, নাকি ছবিটা এমন হবে, এটার জন্য আমরা ব্যবহার করি উইডথ এবং হাইট। উইডথ এবং হাইট এই দুইটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি। তো এই যে উইডথ, এগুলো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তখন হাইট উইডথ দিয়ে তুমি কিন্তু ইমেজ ট্যাগটা লিখতে পারো। ঠিক আছে, এই যে বলাই আছে দেখো 200 × 300, তো 200 হচ্ছে উইডথ, 300 হচ্ছে হাইট। এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা ইমেজ ডট জেপিজি দিয়ে ছবি কি করতে পারি, অ্যাড করতে পারি। ওকে, পৌরনীতি প্রথম পত্র ভালো হতো। ওকে ওকে, এটা আমরা তোমাদের কাছ থেকে আরো শুনবো এই ক্লাসের ব্যাপারে। তো আমাদের দেখো এইভাবে তোমরা ইমেজ যোগ করতে পারো। এখন আমাদের খেয়াল করো, আমরা একটা প্রশ্নে যাই। আচ্ছা, হাইপার লিঙ্ক আর কি বলে এটাকে, হাইপার লিঙ্ক আর এর যে ব্যাপারটা আছে, কি বলে এটাকে, টেবিল ট্যাগ। হাইপার লিঙ্ক আর টেবিল ট্যাগ আমরা আজকে যেহেতু আর স্টুডেন্ট সংখ্যা আমাদের নাই, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। হাইপার লিঙ্ক আর হচ্ছে টেবিল, এই টেবিল যে ট্যাগটা আছে, এই টেবিল ট্যাগ নিয়ে আমরা নেক্সট একটা ফ্রি ক্লাস তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন একদম নেই বললেই চলে। আমরা নেক্সট একটা ক্লাসে আইসিটি এবং আইসিটির যে ফ্রি ক্লাস রয়েছে সেখানে আমরা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব আর হাইপার লিঙ্কটা নিয়ে আলোচনা করব। সো আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যা পড়াইছি সেটা তোমরা একটু দেখে নিতে পারো, এই বেসিক ট্যাগগুলো একটু শিখো, বেসিক ট্যাগগুলো সম্পর্কে একটু জানো। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট আরেকটা ফ্রি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।